আচ্ছা, সবাই আগের দিনের ওয়ার্কশিটটা একটু বের করো। আচ্ছা, সবাই এক কাজ করেন, আপনাদের দুইটা ওয়ার্কশিট আছে, আগে সেট কিউতে যান, তারপর আমি বলতেছি। সবাই নাম্বার 13 এ যে থাকেন। সেট কিউ এ 13 পরে না বলবো। নাদরুন, হোমওয়ার্ক টোমওয়ার্ক আস্তে আস্তে করা শুরু করেন। মকের পরে বাকিগুলো দিবেন, আচ্ছা দিয়েন। আর মকের কিন্তু অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিয়েন। P3 কোয়েশ্চেনটা মনে হয় ভুলে P4 এরটা চলে গেছে, আমি আজকে রাতে P3 টা আপলোড করে দিব, P4 করতে থাকেন। মকের দিন কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই একটু সেট কিউতে যান। হ্যাঁ, না না না, এটা আপনার করে নিয়ে আসতে হবে, এমনি প্র্যাকটিসের জন্য দিলে সবাই ওয়ার্কশিট শেষ করে ফেলবে। এই জন্য বলছি এটা করে নিয়ে আসবেন, তাহলে পেপার দিব। আপনারা তো সবাই অনেক প্র্যাকটিস করেন, এই জন্য আরেকবার একটু করে দিন বাসায়। প্র্যাকটিসের জন্য দিব আর আপনারা করবেন। বাবা শোনা বলেই কাজ করানো যায় না। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, এইটা কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন? বিকজ ডিএক্স বাই ডিটি দেওয়া আছে, আর আপনাকে একটা ইনিশিয়াল কন্ডিশন বলে দিছে। সবাই দেখেন, অ্যান্সারটা একটা ফর্মে দিতে হবে। কি ফর্ম? এক্স কে স্কোয়ার করে দিতে হবে অ্যান্সারটা। ঠিক আছে? তাহলে আমরা কি করব? সবার আগে প্রথম কাজটা কি? ভ্যারিয়েবলকে সেপারেট করা। এইখানে এক্স কিন্তু বিহেভ করতেছে ওয়াই এর মতো, আর টি বিহেভ করতেছে কার মতো? অন্য সময় এক্স এর মতো। তার মানে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে টি কে নেন রাইট হ্যান্ড সাইডে, আর এক্স কে নেন লেফট হ্যান্ড সাইডে। কনস্ট্যান্ট আপনার ইচ্ছা মতো, কিন্তু কনস্ট্যান্ট না মুভ করাই ভালো। কনস্ট্যান্ট যেখানে আছে সেখানে থাকুক। আর আপনি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যান, খুব আহামরি কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তাহলে আগে ভ্যারিয়েবল সেপারেট করে নেন। সবাই কাজ শুরু করেন। উল্টা পাল্টা? তোমরা কনস্ট্যান্ট মুভ করো না, কনস্ট্যান্ট রাইট হ্যান্ড সাইডে রাখো।
আরেকটা জিনিস, ভ্যারিয়েবল সেপারেট করার পর ইন্টিগ্রেশন যখন করব কোনো প্রবলেম নাই, করা যাবে। কিন্তু 150 কে বাইরে রেখে তারপর ইন্টিগ্রেশন করব, কনস্ট্যান্ট বাইরে রেখে ইন্টিগ্রেশন করার হ্যাবিট করতে হবে, তাহলে সুবিধা হয়। এখন ইন্টিগ্রেশন করে ফেলো। কস কে ইন্টিগ্রেট করলে কি হয়? প্লাস সাইন, মনে রেখো। কনস্ট্যান্টের ভ্যালু বের করে নাও। আমি তো বলতো এই ফর্মে অ্যান্সার রাখতে পারবো নাকি পারবো না? ওরা কি ফর্মে অ্যান্সার রাখতে বলছে? এক্স স্কোয়ারের ফর্মে, তাহলে এটা এক্স স্কোয়ারের ফর্ম না? রাখা যাবে? যাবে না, কেন যাবে না? বিকজ এখানে এক্স স্কোয়ার বাই টু নাই, তাহলে আমার কি করতে হবে, এই টুটা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। বি ভেরি কেয়ারফুল, যখন কোনো ফর্মের কথা বলবে কাট টু কাট সেই ফর্মের সাথে অ্যালাইনড হইতে হবে, নাহলে কিন্তু মার্ক কেটে দিবে। লাস্টে আবার স্পেসিফাই করে দিও এফ অফ টি বলতে আসলে কি বোঝাচ্ছি। এই হচ্ছে তোমার কমপ্লিট ওয়ার্ক ফ্লো। এটা বের করার পর দেখো আরো কি কি বের করতে বলছে। বি এর ওয়ানটা পড়ো তো, দেখো তো কি বললো। আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলাম, এই যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি না, সলভ আমরা এখানে একটা কি পাইছি, জেনারেল ইকুয়েশন পাইছি না? সেই জেনারেল ইকুয়েশনে কে কি রিপ্রেজেন্ট করতেছে, যেমন ওরা বলতেছে এক্স ইজ দ্য হাইট অফ দ্য ক্রেডল অ্যাবাভ ইটস বেস, তার মানে এক্স রিপ্রেজেন্ট করে হাইট, আর টি রিপ্রেজেন্ট করে কি টাইম ইন সেকেন্ড। এই দুটো আমরা দেখাই ফেললাম, বলো বুঝছি কিনা? এরপরে কোয়েশ্চেন গুলো খুব চ্যালেঞ্জিং না। ওয়ান্স ইউ নো দ্য ইকুয়েশন উইচ ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 150 সাইন 2t প্লাস 250। এখন দেখো কি বের করতে বলছে, হাইট বের করতে বলছে। কখন? যখন টির ভ্যালু হচ্ছে 13, জাস্ট খালি ফর্মুলার মধ্যে টির ভ্যালু 13 সেকেন্ড বসাবা। আর আরেকবার তোমাকে হাইট বলে দিছে 11 সেন্টিমিটার, তোমাকে করসপন্ডিং টির ভ্যালু বের করতে হবে। এখানে কিন্তু আর কোনো কনভার্সন নাই। কেন কনভার্সন নাই? বিকজ যে হাইটটা আমরা মেজার করতেছিলাম, দ্যাট হাইট ইজ অলরেডি ইন সেন্টিমিটার। কথা বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু নতুন করে আবার এসআই ইউনিটে কনভার্ট করতে যাব না, ভুল হবে কিন্তু। করে নাও একটু কুইকলি।
এই তো, শেষ করছি, হাইট গুলো বের করছি। নাজরুল, জোবাইর, বের করছো? তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, এবারের কোয়েশ্চেনটা দেখতে একটু কঠিন লাগবে, আসলে অতটা কঠিন না। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 21। তোমরা একটু কোয়েশ্চেন নাম্বার 21-এ যাও, কোয়েশ্চেনটা একবার পড়ে নাও। টাইম নিয়ে কোয়েশ্চেন পড়ো, দেখো কি বলছে। আচ্ছা, দেখো, জাস্ট সহজ ভাবে চিন্তা করো। টেন কে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিই তাহলে সে কি হয়? টেন ইনভার্স হয় না? তাহলে তার উল্টাটা কি? টেন ইনভার্স কে যদি লেফট হ্যান্ড সাইডে নিই তাহলে সে কি হবে? টেন হবে। সোজা বাংলা। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু রিরাইট করতে পারি। কি রিরাইট করব? টেন থিটা ইকুয়ালস টু 3x ডিভাইডেড বাই 2। দেখো, এই কাজটা যে করতে হবে, এই কাজটা করার জন্য ওরা আমাদেরকে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। বাট এই ইনস্ট্রাকশন দেওয়া কিন্তু ম্যান্ডেটারি না, ঠিক আছে? এটা হয়তো আগের সিলেবাসের ছিল, C34-এর ছিল, এই জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। বাট তোমাদের যখন P4-এ যদি এটা আসে তখন কিন্তু ইনস্ট্রাকশন দিবে না, তোমার বুঝে নিতে হবে। আমাকে তো টেন থিটার ইনভার্স মানে ইন্টিগ্রেট করতে বলে নাই। তাহলে আমরা কি করলাম? ভ্যারিয়েবল সেপারেট করে, এই যে টুটা, নর্মালি যদি এটা একটা কোয়েশ্চেন হইতো, আমাকে যদি কোনো ইনস্ট্রাকশন না দিত, তাহলে আমরা কি টুটাকে সরাইতাম? সরাইলে ভুল হইতো না, বাট আমরা সরাইতাম না, আমরা কনস্ট্যান্ট রিমুভ করবো না। যেমন আগে একটা ম্যাথ করছি না আমরা, 150টাকে আমরা সরাইছিলাম? সরাই নাই। কিন্তু এখানে ওরা আমাকে একটা ইনস্ট্রাকশন দিছে, বলছে টুটাকে লেফট হ্যান্ড সাইডে নেও, এই জন্য টুটাকে লেফট হ্যান্ড সাইডে নিতে হবে। কথা বুঝতে পারছি? না হলে এই কাজ করার কোনো দরকার ছিল না। কনস্ট্যান্ট না সরাইলেই বরঞ্চ ইন্টিগ্রেশন করতে ইজি হয়, স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। এখন তুমি কি করবা? এই পুরো ইকুয়েশনটাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জেনারেল ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তোমরা ফর্মুলা ভুলে গেলে, মনে আছে ট্যান কে ইন্টিগ্রেট করলে কি হয়? লন সেক। ট্যান কে ইন্টিগ্রেট করলে লন সেক না লন সাইন হয়? দাঁড়াও 1 মিনিট। লন সেক, হ্যাঁ ঠিক আছে, ট্যান কে ইন্টিগ্রেট করলে লন সেক হয়, ঠিক আছে। কনস্ট্যান্ট বাইরে রেখে তারপরে ইন্টিগ্রেশন করি। আচ্ছা, এইটুক পর্যন্ত যখন আসছি, তাতে কি আমাদের কাজ হইতেছে? এই ফর্মে কি অ্যান্সার দিতে বলছে? ও আচ্ছা, ইন্টিগ্রেশন তো করতে বলছে আর অনেক পরে, আমাকে আগে ইয়া করতে বলছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে। এক্সট্রিমলি সরি, আমি পার্ট বি আর পার্ট এ মিক্স আপ করে ফেলছিলাম। তোমরা আগে ডিফারেন্সিয়েশন করো। হ্যাঁ, ফাহমিদা বলেন, টেন কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? দেখো, চেক করো, সেক স্কোয়ার হয়, হয় না? আচ্ছা, মনে আছে আমরা যখন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতাম, এই যে সবাই শুনেন স্যার, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন যখন করতাম, মানে এক্স আর ওয়াই কে যখন একসাথে ডিফারেন্সিয়েট করতাম, তখন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি লিখতাম? ডিওয়াই বাই ডিএক্স। কেন লিখতাম? কারণ ওয়াই ছিল কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি? এটা কি এক্স নাকি থিটা? থিটা। ওয়াই এর জায়গায় কে আছে? থিটা আছে না? লেফট হ্যান্ড সাইডে ওয়াই থাকে, এখানে লেফট হ্যান্ড সাইডে কে আছে? থিটা আছে। তাহলে আমরা যদি থিটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি লিখতে হবে? ডি থিটা বাই ডিএক্স। নাহলে কিন্তু ওই ফর্ম অ্যান্সার আসবে না, ঠিক আছে? তাহলে আমরা টেন কে ডিফারেন্সিয়েট করলাম, টেন কে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইলাম? এটা লিখলেই হবে না, তার পাশে লিখতে হবে ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স। এক্স এর ডিফারেন্সিয়েশনে প্রবলেম নাই, খালি 3 আসলো। এখন তুমি এটাকে সাবজেক্ট বানাও। ফামিদা, ওদের ফর্মে তো আসলো না, কি করবো এখন?
ওদের যেটা ফর্ম ক্লিয়ারলি বলে দিছে কে থাকবে, কনস্ট্যান্ট থাকবে, প্রবলেম নাই। কিন্তু প্রবলেম করতেছে কে? ট্রিগোনোমেট্রিক ফাংশনটা। এই বান্দাকে সরাবো কিভাবে? কোনো ওয়ে আছে আমার কাছে? চিন্তা করো তো একটু। আমরা ইকুয়েশনটা কি জানতাম? আমরা ইকুয়েশনে এই ইকুয়েশনটা জানতাম না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বলো বলো। আমাদের ফার্স্ট অফ অল ইয়া লেখার দরকার আছে, সেক লেখার দরকার আছে। সেককে আমরা কি লিখতে পারবো বলো? এই যে সেকটা আমরা দেখতে পাচ্ছি, এই সেকটা লেখারই দরকার নাই। সেক না লিখে আমরা এখানে লিখবো টেন স্কোয়ার থিটা প্লাস কি 1। লেখা যায় না? আচ্ছা, এটা লিখে আমরা মাল্টিপ্লাই করলাম। কথা হচ্ছে, মাল্টিপ্লাই করেও কি আমার খুব একটা কাজ হইতেছে? ট্রিগোনোমেট্রিক পার্টটা সরাইতে হবে না? এখন বলো তো, টেন স্কোয়ার করে কি বলে দিছে? টেন থিটা কে বলছিল 3x। তাহলে টেন স্কোয়ার কে কি বলতে হবে? বের করে নাও, বসাও, করার চেষ্টা করো, দেখো হয় কি। স্কোয়ার করে নিতে হবে, স্কোয়ার করে নাও। লাস্টে কে এর ভ্যালু কিন্তু স্পেসিফাই করবা যে কে এর ভ্যালু 6, নাহলে মার্ক দিবে না। আমি একটু স্টেপ স্কিপ করছি, তুমি চাইলে এটা আরো ফাস্ট হইতে, মানে স্টেপ না স্কিপ করে করতে পারো। আর বিটা চিন্তা করো। বিতে কিন্তু হেন্স বলা আছে, তার মানে আগে যা করছো সেটা ইউজ করতে পারতে হবে। পাও নাই? দুঃখের কথা, কেন জানি পাও নাই। কেন আসলো না? হ্যাঁ, এটা কি আমার বিশ্বাস করতে বললা? তুমি বাসা থেকে বাইরে না, তুমি এটা বলতো স্যার আমি নিচে দাঁড়ায় ছিলাম, ভুলে গেছিলাম ক্লাস আছে, আমি সেটা বিশ্বাস করতাম। বিটা কি পারতেছি? বিটা করে ফেলো।
ওয়ালাইকুম। ফাহমিদা বলো, আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা কি? না করলেও হয়, বাট করলে ভালো হয়। এটা দেখতে অনেকটা আমাদের আগের কোয়েশ্চেনের মতো না? সেপারেট করার পর কি মিসিং? সিক্স। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিব টু কিপ ইট অ্যালাইনড। তাহলে 6 9 যা 54। বাই বাই দ্য ওয়ে, 1/কোসেক মানে কি? কোসেক মানে কি 1/সাইন না? তাহলে এটা কোথায় চলে যাবে? উপরে। এখন একটু চিন্তা করো কি কাজ করা যায়। এটা কিউ এর নাম্বার 21। তুমি কি লাস্ট দিন প্রেজেন্ট ছিলা? আচ্ছা, দেখতে থাকো, আমি তোমাকে দিয়ে দিব। এটা একটু পিছে বাস করো তাহলে। একদম লাস্ট বেঞ্চ। এইটুকু ইন্টিগ্রেশন কেমনে করবা বলো তো নাজরুন? এটার জন্য আমার কি টেকনিক ইউজ করতে হবে? এটা তো ইউভি। তাহলে ইন্টিগ্রেশন কিভাবে করব? বাই পার্টস অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে বাই পার্টস দিয়ে ইন্টিগ্রেশনটা আলাদা করে করে নাও। আদিবা পারতেছি এটা? ডিভি বাই ডিএক্স লিখো না, ওয়াই লিখবা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের তো একটা ব্যবস্থা করছি, রাইট হ্যান্ড সাইডে কি করব বলো? এই ইন্টিগ্রেশন এটা কি আমার নতুন করে করার কোনো দরকার আছে? ওইটাকে ইন্টিগ্রেট করে আমরা এটা পাইছিলাম না? মানে ডিফারেন্ট, এই যে এটা, তাই না? তাহলে এটাকে যদি কি করা হয়, এই দেখো, এখান থেকে এখানে আসছি ইন্টিগ্রেশন করে, তাহলে কি করছি দাঁড়া। সরি, একটু মিস্টেক করে ফেলছি। এই যে এটা থেকে এখানে যাইতে হবে, এটাকে ইন্টিগ্রেট করলে এটা হবে, দেখো। এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইছি না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আবার এটা পাবো। কথা বুঝতে পারছি? এই যে এটা লেখো, tan−3x/2 লেখো।
এই সির ভ্যালুটা আগে একটু বের করে নাও তো, এই যে এই কন্ডিশন ইউজ করে সির ভ্যালুটা আমাকে একটু সবাই বের করে দাও। ক্যালকুলেটরে যখন বসাও বা টেন ইনভার্স দেখেই বসাও। তোমরা একটু দেখো তোমাদের সির ভ্যালু 6 আসে কিনা। 6 পাই, 6 না তো 6 পাই। এখানে একটা ওয়াই আছে, তাহলে এখানে পাই/3 বসাইলে কাটাকাটি করলে 6 পাই হয়, আর এটা 0 হয়ে যায়। অনেক বড় ইকুয়েশন কিন্তু। আর লাস্টে যেটা করবা, এই দেখো সবাই একটু শোনো, আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে জি অফ ওয়াই, ওরা বলছে না ফাংশন অফ ওয়াই, তাহলে আলাদা করে লিখবা পিঙ্ক পার্ট হচ্ছে জি অফ ওয়াই। আর আমাদের ফাংশনের রাইটে যেটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে এই পার্টটাকে তুমি লিখবা ফাংশন অফ এক্স। নাও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক দিস সি টু লেফট হ্যান্ড সাইড অর ইউ ক্যান কিপ ইট টু রাইট হ্যান্ড সাইড, ইটস নট আ বিগ ডিল। ঠিক আছে, এখানেও রাখা যাবে এখানেও রাখা যাবে, বাট চেঞ্জ না করাই ভালো। লাস্টে এটা স্পেসিফাই করে যে আমার জি অফ ওয়াই ফাংশন কোনটা আর এইচ অফ এক্স ফাংশন কোনটা, একটু লিখে নাও। এটা কিন্তু it's a big question, 7 mark problem, so show respect. লিখে নাও, তাড়াতাড়ি লেখো, কাজ আছে। শীত লাগে, কি কম, বেশি করে ব্রেকফাস্ট করতে হইবে। কাছে, আচ্ছা এখন দেখো। আচ্ছা, বিফোর প্রসিডিং আমরা একটা ছোট্ট থিওরি ডেসক্রাইব করতে চাই। দুইটা রেট ইকুয়েশন আমরা জানি, একটা হচ্ছে এরিয়ার জন্য কি বলা হয়,
dA by dt equals to dA by dx multiplied by dx by dt, এটা হচ্ছে এরিয়ার রেট ইকুয়েশন। সেম জিনিস ভলিউমের জন্য হইতে পারে, তাকে বলা হয় dv by dt equals to dv by dx multiplied by dx by dt। নাও, যেটা মনে রাখতে হয়, x এখানে ভ্যারিয়েবল, তাই না? x এখানে ভ্যারিয়েবল, তোমরা একটু বোঝে ড্র করলাম, কিন্তু তোমরা পারো, তাও একটু জাস্ট রিভিশনের জন্য বলতেছি। এখন এই যে ক্যান্ডেলটা আমি ড্র করলাম, এটা হলো তার লাইন অফ সিমেট্রি, এন্ড আমি এই দুইটা জিনিসকে ডিফাইন করলাম। কোনটা কি? একটা হচ্ছে ক্যান্ডেলটার হাইট, আরেকটা হচ্ছে ক্যান্ডেলের রেডিয়াস। ঠিক আছে? তাহলে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভলিউমের ইকুয়েশন কেউ যদি আমাকে লিখতে বলতো, আমরা কি লিখতাম? আমরা বলতাম পাই আর স্কোয়ার এইচ। এখানে ভ্যারিয়েবল কে কে? আর এন্ড এইচ। কথাটা বুঝতে পারছি? তার মানে এখানে রেডিয়াসও চেঞ্জ হতে পারে, হাইটও চেঞ্জ হতে পারে আমাদের সিলেবাস অনুযায়ী, মানে আইএল সিলেবাস পর্যন্ত। স্কুল লেভেলে একসাথে দুইটা ভ্যারিয়েবল চেঞ্জ হয় না, ওটা ইউনিভার্সিটি লেভেলে গেলে একসাথে দুইটা তিনটা ভ্যারিয়েবল চেঞ্জ হতে পারে। খুব ওইটা আহামরি কঠিন না, একটাকে ফিক্স রেখে আরেকটা চেঞ্জ করতে হয়, তারপর আবার ওটা চেঞ্জ করতে হয়, ওটাও তোমরা ইনশাল্লাহ করবে। তো এখন যেটা আইডিয়া, সেটা হচ্ছে একটা কন্টেন্টের ভিতরে মাল্টিপল ভ্যারিয়েবল থাকতে পারে, বাট আমাদের সিলেবাসে শুধুমাত্র একটা কন্টেন্ট নিয়ে চেঞ্জ হবে। যেমন আমাদেরটার মধ্যে আইদার হাইট চেঞ্জ হবে অথবা রেডিয়াস চেঞ্জ হবে। তোমরা চিন্তা করো তো, ক্যান্ডেল যখন বার্ন করা হয়, ছোট হয়ে যাচ্ছে না ক্যান্ডেলটা? তার মানে তার ভলিউমটা রিডিউসড হচ্ছে না? ভলিউম তো এমনি এমনি রিডিউসড হয় না, ভলিউম তো একটা কোয়ান্টিটি, একসাথে ক্যালকুলেট করলে তার নাম হয় ভলিউম, তাই না? তুমি এভাবে চিন্তা করো। যেমন হাউ টু পুট ইট, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস ইটসেলফ কি কোনো খাবার? না, ইটস আ কম্পোজিশন অফ রাইস, ভেজিটেবল, এগ, মেবি সাম চিকেন, সাম শ্রিম্প মেবি, সবগুলো মিলাইলে ফ্রাইড রাইস হয়। কথাটা বুঝতে পারছি? তাহলে দেখো, এই যে এখানে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা ছোট হয়ে যাচ্ছে বার্ন করলে, আসলে তার কোন কন্টেন্ট চেঞ্জ হচ্ছে? তার রেড। ক্যান্ডেল যখন বার্ন করে, ক্যান্ডেল কি চিকন হয়ে যায়? এরকম ক্যান্ডেল দেখছো কখনো? আমি দেখিনি। ইয়েস, ইট ফ্ল্যাটেন্স আউট, তার মানে তার হাইটটা ছোট হয়। তার মানে উইথ রেসপেক্ট টু টাইম অর এভরি সেকেন্ড দ্য হাইট অফ দ্য ক্যান্ডেল ইজ ডিক্রিজিং, দ্যাটস ওয়াই দ্য ভলিউম ইজ অলসো ডিক্রিজিং। তাহলে রেট ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্পেশালিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট চেঞ্জ হবে। এখন সেই কনস্ট্যান্ট কি হবে বলা মুশকিল। যদি হাইট হয়, তখন এক্স এর ভ্যালু হাইট রিপ্রেজেন্ট করে, যদি রেডিয়াস হয় তখন এক্স এর ভ্যালু আর বা রেডিয়াস রিপ্রেজেন্ট করে। তাহলে এক্স কখনো কখনো এইচ হবে, কখনো কখনো কি হবে? আর হবে, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। সবাই কি বুঝতে পারলাম? এই জিনিসটা আমাদের কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে, রেট ইকুয়েশন দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিলায়ে ওরা আমাদেরকে কোয়েশ্চেন দিতে পারে। আচ্ছা, তোমরা এই জিনিসটা জাস্ট একবার তুলবা, তোমরা তো এটা পারো, জাস্ট একবার তুলো। তোলার পরে তোমরা কোয়েশ্চেন নাম্বার 12 করবা, সেট সি। আমি তোমাদেরকে দুইটা ওয়ার্কশিট দিয়েছি, একটা হচ্ছে সেট কিউ আর একটা হচ্ছে সেট সি। সেট সি এর কোয়েশ্চেন নাম্বার 12।
চেষ্টা করো, চেষ্টা করো। পারতেছি। জুবাইর, হেল্প করবো?
এই দেখো, এইখানে যে ইকুয়েশনটা দিছে, এটা কিন্তু জেনারেল ইকুয়েশন, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওরা এখান থেকে আমাকে বলছে ফাইন্ড এন এক্সপ্রেশন ফর আর এন্ড টি ফর ডিআর বাই ডিটি, ফাইন্ড এন এক্সপ্রেশন ইন টার্মস অফ আর এন্ড টি ফর ডিআর বাই ডিটি। ভালো কথা। তো এখন আর এন টি আমি ডিআর বাই ডিটি কেমন করে বের করতে পারি? তোমরা যে একটা কাজ করো, সেটা হচ্ছে ভলিউমের রেট ইকুয়েশনটা তোমরা লেখো। ডিভি বাই ডিটি ইকুয়ালস টু ডিভি বাই ডিআর মাল্টিপ্লাইড বাই ডিআর বাই ডিটি। এখন একটা একটা করে ভ্যালু বসাও। সবার ফার্স্ট অফ অল এই ভিটা রাখা যাবে না, কারণ বলছে ইন টার্মস অফ হোয়াট, আর এন্ড টি। তাহলে ভি কে রিপ্লেস করে ফেলো। এইটুক রাখলেও চলবে। ঠিক আছে, তাহলে এখানে আর কোনো ভি থাকলো না। ওরা ভি রাখতে না করছে, আর থাকতে পারবে, টি থাকতে পারবে। ঠিক আছে, এই পার্টটুক আগে লিখে নাও। আর তারপরে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করো। এখানে কিন্তু ভি লেফট হ্যান্ড সাইডে নিতে হবে, আর টি এর সবগুলা টার্ম রাইট হ্যান্ড সাইডে নিতে হবে। টির ভ্যালু বের করো ইউজিং দ্য কনস্ট্যান্ট। যখন টির ভ্যালু 0 তখন ভির ভ্যালু 1।
একটু ভুল করে ফেলছি, ভি স্কোয়ার না, এটা হবে ভি। তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই টু। আচ্ছা, এই ফর্মে কি অ্যান্সার রাখতে পারবো? দেখো তো, ওরা কি এই ফর্মে অ্যান্সার রাখতে বলছে? বি স্কোয়ার আসছে ঠিক আছে, বাট ওদের কি বি স্কোয়ারের কোনো কোফিশিয়েন্ট আছে? নাই। তাহলে তোমার এই যে টু আছে, এই টুটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে ফেলা উচিত। হ্যাঁ, এই ফর্মে অ্যান্সার রাখা যাবে। আর ওরা যে বলছে এফ অফ টি, এই রেড কালারের পার্টটাই হইলো এফ অফ টি। এটা আবার আলাদা করে মেনশন করে দাও। আর শেষের পার্টটা সহজ। শেষের পার্টে কি করতে বলছে? কোয়েশ্চেন পড়ো, ভলিউম বের করতে বলছে। দেখো কি বলছে, রেডিয়াস বের করতে বলছে। তোমরা এই ইকুয়েশনে কি করবা, আগে টির ভ্যালু বসাবা। টির ভ্যালু কত বসাবা? 20। যদি টির ভ্যালু বসাও, তোমাদের কার ভ্যালু আসবে? ভির ভ্যালু আসবে। এন্ড আমরা কিন্তু শুরুতেই জানতাম ভি আর আর এর মধ্যে একটা ফর্মুলা আছে, কি? ভি মানেই হচ্ছে 4/3 পাই আর কিউ। সেখান থেকে আর এর ভ্যালু বের করো, কাজ আছে আরো, করো না? এটা কত আসে আমাকে বইলো। ভির ভ্যালু বের করে ভির জায়গায় লিখবা 4/3 পাই আর কিউ, তাইলে আর এর ভ্যালু আসবে শুড গেট রুট সামথিং, √3 মনে হয়। থ্রি, না √3 না, 1.61 আসবে, দেখো আসছে কিনা।
পাইছো আর এর ভ্যালু কেউ? 1.61, তাই পাঁচটি কিনা? ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পাইলাম। আচ্ছা, আগাই তাহলে। চলে সিমিলার টাইপের একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10-এ। আস্তে আস্তে বুঝে বুঝে কোয়েশ্চেন পড়ো। প্রথম পার্টটা অনেকটা আমার আগের কোয়েশ্চেনের মতোই। শুরু করো। এখানে থেমে যাবা নাকি কে এর ভ্যালু স্পেসিফাই করতে হবে? কে এর ভ্যালু অবশ্যই স্পেসিফাই করতে হবে। আচ্ছা, ডিআর বাই ডিটি যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, বলতো কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? কোনটা ওয়াই এর মতো বিহেভ করতেছে, কোনটা এক্স এর মতো বিহেভ করতেছে? আর কি বিহেভিং লাইক ওয়াই, তাহলে আর হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি কি বিহেভিং লাইক এক্স, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আর কে নিতে হবে কোথায়? লেফটে। আর টি কে নিতে হবে কোথায়? রাইটে। এন্ড কনস্ট্যান্ট
না মুভ করাই ভালো, বাট তুমি চাইলে মুভ করতে পারো, কোনো প্রবলেম নাই। এখন এই জায়গায় একটা খুব আজব সিনারিও হইতেছে, সেই আজব সিনারিওটা কি? আমি যে আর কে লেফটে রিমুভ করব, নেওয়ার মতো কোনো আর এর টার্ম এখানে আছে? নাই। তাহলে এখানে কি ধরতে হবে? ওয়ানটাকেই মনে করতে হবে এটা একটা আর এর টার্ম। বলো তো ওয়ান কে আর এর টার্মে কি লেখা যায়? r⁻0। ওয়ান এখানে তো কিছু নাই, নাদরুন দেখো, আর স্কোয়ার কোথায় আছে বাবা? আর আমি কি মিস করছি? আর ও হ্যাঁ হ্যাঁ, আমি একটা আর স্কোয়ার মিস করে ফেলছি, মাই ব্যাড। তাহলে এখানে একটা আর স্কোয়ার আছে, তাহলে প্রবলেম নেই। আচ্ছা, ধরো যদি আর স্কোয়ারটা না থাকতো, তখন আমি কি করতাম? যে ওয়ানটা আছে ওয়ানকে লিখতাম r⁻0, এটাও সামনে পাবা। তো যখন আসবে তখন ওয়ানকে r⁻0 ধরে তারপরে করবা। এখন তো ইজি, এখন আর স্কোয়ারকে খালি রিমুভ করে নাও। এখানে কিন্তু সির ভ্যালু বের করার জন্য ইনাফ কন্ডিশন বলে দিচ্ছে ইনিশিয়ালি। ইনিশিয়ালি মানে কি? কোনো কিছু যখন শুরু হয় তখন টির ভ্যালু কত? জিরো। তার মানে টির ভ্যালু যখন জিরো, তখন আর এর ভ্যালু কিন্তু থ্রি। এটা ইউজ করে তারপরে সির ভ্যালু বের করো। স্যার আরেকবার বলেন। উম হ্যাঁ, -9,000 হবে, হ্যাঁ। হুম হুম হুম। 3009 আসে সির ভ্যালু।
আচ্ছা, এই ফর্মুলা অ্যান্সারটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? আমি আর কিউব কে সাবজেক্ট বানাইছি, ওরা কি বলছে? ফাইন্ড ফর্মুলা, অবটেইন আ ফর্মুলা ফর আর। তাহলে কিউব কে অন্য পাশে নিলে কি হয়? কিউব রুট, ওই স্টেপটাও দেখাইতে হবে। এই ম্যাথস গুলা কিন্তু অনেক এক্সস্টিং, কিন্তু এক্সস্টেড হইলে হবে না, এটা আসবেই পরীক্ষায়, পারতে হবে। লাস্টে কি বলছে? এই এই লাইনটা আমার বুঝাও তো, কি বলছে? রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস, রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস। আচ্ছা, এটা তো ইজি, এটা আমি আর বললাম না। ফাইন্ড দ্য রেডিয়াস when t equals to 175। তার মানে কি? তুমি এইখানে যে জায়গায় টি আছে সেই জায়গায় টি জায়গায় কত বসাবা? 175, ঠিক আছে? তারপরের বার কিন্তু বলে নাই আর এর ভ্যালু বের করো, তারপরের বার কি ভ্যালু বের করতে বলছে? বলছে রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস। রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস মানে কি? ডিআর বাই ডিটি। কখন? যখন টির ভ্যালু হচ্ছে 175। তোমাদের মনে আছে তোমরা ডিআর বাই ডিটির একটা এক্সপ্রেশন বের করছিলা, এই যে এখানে বের করছিলা না? এখন আমাকে আমাকে কি একটু ডির অ্যান্সারটা একটু বলো তো, রেডিয়াসের ভ্যালুটা কত আসে? এই যে এইখানে টির ভ্যালু 175 বসাও, এটা একটু বলো আমাকে কত আসছে? কত? হ্যাঁ, অ্যান্সার বা 13.2, যে যেটা বলো। তার মানে এই ইকুয়েশনটাই, এই যে এই ইকুয়েশনটাই আমরা এখন কি করব? টির ভ্যালু 175 বসাবো, আর এর ভ্যালু 13.2 বসাবো। আমার কিন্তু দুইটা ইনপুট দরকার ডিআর বাই ডিটি পাওয়ার জন্য। টিও দরকার, আবার কি দরকার? আরও দরকার। বসাও, ডিআর বাই ডিটি বের করো, বলো কত আসছে। এই আদিবাস স্ট্রিম শেষ। কয়টা ক্লাস করছো? ক্লাস করছো না ক্লাস নিছো? করছো, কি ক্লাস করলা? ফিজিক্সও করছো, কেমিস্ট্রিও করছো, এই জন্য তো শেষ এনার্জি। কি পড়াইছে ফিজিক্সে? সি 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 সি, লজ্জা লজ্জা। হাই হাই হাই, গেছে 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 গেছে। এটা হলো এ টুর মজা, একটা টাইমের পরে দ্য হেড স্টপস ফাংশন। ইটস ফাইন, ইট ক্যান হ্যাপেন। এটা আমার হয়তো কেমিস্ট্রি ইউনিট 5 পড়বে, মনে হইতো আমি কেন আসছিলাম ক্লাসে, এটার জন্য আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিব, কিচ্ছু পারবো না। লাভই নেই। কেমিস্ট্রি ইউনিট 5 শুরু করছো তোমরা? মানে কি ভালো মতো শুরু হয়েছে নাকি কেবল শুরু হয়েছে? ভালো মতো শুরু হয়েছে? 1-2 মাস ক্লাস হয়েছে নাকি? ওই যে ইয়া পড়াইছে, রেডক্স পড়াইছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি। এখন অর্গানিক আছে, যে বেনজিন বেনজিন এগুলো পড়তেছো, এগুলো ইজি আছে, এগুলো ভালো। এগুলো এগুলা দিয়ে ইউনিট 5টারে মানুষ রাখছে, মানুষ। কয়েকদিন পর মানুষ হয়ে যাবো। রেডক্স ইকুইলিব্রিয়াম যখন পড়াইবো তখন মানে আল্লাহ কয়ে দিলাম, এটা কেমিস্ট্রি, সি 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 সি, ছেড়ে দিলে ভালো। একটা ফিজিক্স অনেক ভালো। দ্যাটস কামিং। যাই না, এর অ্যান্সার নাই, এই জন্য কইছি এটা সবাই কর, ক্রস চেক কর। ডিআর বাই ডিটি দেখো মিলছে কিনা সবার, বের করো। নাজুর কেমিস্ট্রি ক্লাসে যাও? বছরে একবার নাকি মাঝে মধ্যে যাও? এখন যাও? রাফিদ নাকি পরীক্ষা সব শিফট করছে। তুমি হাসিব ভাইয়ের কাছে করো না? হাসিব ভাই রেকর্ডিং দেয়? ও এখন দেয়? ও আচ্ছা আচ্ছা, মানে পোর্টাল ক্রিয়েট করছে। এটা কি ওই যে ইউটিউবের মতো নাকি আলাদা একটা পোর্টাল? আচ্ছা আচ্ছা। প্লে হয় ঠিক মতো? আগে না কি জানি হয়তো রেকর্ডিং চাইলে দিত না। 1 মাস আগে বলতে হইতো যে আমার রেকর্ডিং দেন, আর এখন ঠিক মতো দেয়। যাক, ভালোই তো। এটা না দিলে খবর হয়ে যেত। শেষ আমাদের এটা? আচ্ছা ঠিক আছে, মোটামুটি মাথা সবার জ্যাম। আমরা একটা ইজি ম্যাথ করি। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট করতে থাকো। খুব বেশি সময় নাই, পরে শেষ রাতে বৈশা মার্কসিন থেকে উল্টাপাল্টা লিখবা, লিখা পরীক্ষার মধ্যে একটা আলু পাবা, এটা যাতে না হয়। মোটামুটি ইজ্জত দিয়ে অ্যাসাইনমেন্ট করো, যাতে তোমার পরীক্ষার ভালো একটা প্রিপারেশন। আর এই যে মুখে মুখে ভাসতেছো না, তোমার অ্যাসাইনমেন্ট সবার আগে চেক করো। ইজি প্রবলেম করবো, নাম্বার 6, শুরু করো। তোমাদের তো কারো 14 তারিখে রেজাল্ট নাই আছে? তোমরা কোনো ইউনিট পরীক্ষা দিছিলা না? কেউ কিছু দাও নাই? ও আহমান, তুমি তো পরীক্ষা দিছিলা না? অ্যাকাউন্টিং দিছো না?
বিজনেস ভালো করবা, বিজনেস ভালো করবো না? ভালো হয়েছে তো পরীক্ষা নাকি? ইউনিট 1 2 দিছিলা? ভালোই, বিজনেস মার্ক খারাপ আসবে না, ভালোই আসবে। বিজনেস মোটামুটি একটু মানে মাথা খাটায় লিখলে ভালো মার্ক পাওয়া যায়। মাথা খাটায় লিখতে হইব আবার, কিন্তু আবার অনেক ভালো করতে হইলে আবার অনেক ভালো করে লিখতে হইব। সেদিন রাকসান দাস ছিল যে 1 2 দিন আগে, কি অবস্থা, তোমার কেমন লাগে? বলছে "স্যার, ভালো, হংকং ইজ এ নাইস প্লেস, অনেক সিকিউর টিকিউর, আর স্টাইপেন্ড দেওয়ার কারণে আমার খুব মানে এডিশনাল কাজ করতে হয় না, বাট পড়াশোনা তো অবভিয়াসলি কঠিন আছেই, অনেক কম্প্রিহেন্সিভ। এটা মাথা রেখো, পড়াশোনা তোমারে কিন্তু মাফ দিবে না ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটি যদি মাফও দেয়, ও জানি কি একটা কাজ করে, বলছে স্যার ওই কাজ করতে যে আমার অনেক কিছু শিখতে হয়েছে। ও কিন্তু পরে বিজনেস অ্যানালিটিক্স বা এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এক্স্যাক্টলি, যে রুফাইদ ইজ অ্যাবসলিউটলি স্পট অন, দ্যাটস হোয়াট শি সেড। বলছে স্যার আমি এখন পাইথন পারি, আমি একটু একটু আর প্রোগ্রামিং পারি, বেসিক নেটওয়ার্কিং পারি। তো দেখো, এটা কিন্তু জেনারেলি হয় না। বিজনেস স্টুডেন্ট ইকোনমিক্স পড়তেছে, থিওরি জানার কথা, ওরা কিন্তু কোডিং শিখাইছে। কারণ কাজ করার সময় ধরো তুমি একটা অফিস চাকরি করো, বা তুমি তো শুরুতে তোমার নিজের কোম্পানি দিতে পারবে না, তো দুনিয়ার কেউই পারে না, কারণ আন্ডারে কিছুদিন কাজ করে সিস্টেম বাও বুঝতে হয়, তাই না? তো ভাও বোঝার সময় তোমার যদি বলে যে ভাই এই তুমি এটা করো, আর তুমি যদি কাইটা আমার পড়াই নাই, তাহলে আমি স্যারের ফোন দিই সিলেবাস আছে কিনা, হইব? চলবো না, সব শিখতে হবে, খুব কমপ্লেন। বললাম কোডিং কেমন হয়? কয়, স্যার শুরুর দিকে খুব প্যারা লাগতো, এখন আমি মোটামুটি ভাও বুঝে গেছি, আমি এখন পারি। প্রেশার দিয়ে লাভ হয়েছে, আমি শিখে ফেলছি, এইটা শিখে নিতে হবে, শিখে নিতে হবে। ও আসছিল, সামিরাও আসছিল, বললো হংকং এত প্যারা জানলে আমি অন্য চিন্তা ভাবনা করতাম, বাট হ্যাঁ এটা আমার জন্য খুব ভালো হয়েছে, প্যারা খায়া জাতা খায়া আমি কাজ শিখে নিচ্ছি। হ্যাঁ আমার কিছুদিন কষ্ট হয়েছে, বাট আমি কিন্তু এখন পারি, স্যার প্রোগ্রামিং পারি, বেসিক পাইথন আমি চালাইতে পারি। এইটুক জানলেই না, তোমার একদম মাস্টার হওয়ার দরকার, তুমি তো সিএস গ্রেড হবা না। বেসিক জিনিস জানলে তুমি এটার উপর বিল্ড আপ করে কাজ শিখতে পারবা। বলছে স্যার এস টু খুব কাজে লাগছে, এটা চাকরি করতে যায় বুঝছি, পড়াশোনার মধ্যে খুব একটা লাগে না। দুবাই, তুমি একদিন আমার এস টু ক্লাসে আইসো, যদিও এস টু ক্লাসে অনেক মানুষ থাকে, শোনার জন্য অল্প মানুষ থাকে, তুমি এসে একটু বইলো, সবাই একটু ইন্সপায়ার দিবে। এস টু ক্লাসের বেহাল দশা, আল্লাহ। স্টুডেন্ট আছে 11 জন, ক্লাসে আসে জুবায়ের, আসে জুবায়ের, মাশাল্লাহ, জুবায়ের আমাকে বাঁচায় রাখছে, জুবায়ের না আসলে ক্লাস নিতে পারতাম না। জুবায়ের আসে, হ্যাঁ কালকে আসবেন, হ্যাঁ কালকে আমার ক্লাস ক্যান্সেল করতে হইব, তুমি না আসলে কালকে আমার একা একা ক্লাস নেওয়া লাগবে। জুবায়ের আসে, একটা ছেলে আছে রিয়ান, ও আসে, তানিশা মোটামুটি আসে, চেষ্টা কর। সালা অনলাইন, সালা আসতে হবে, সালা বাসা মিরপুর, আর টু ক্লাস হইলো রাত্র 8টার সময় শুরু হয়, ও এই ক্লাস করলে বাসায় ওর বাপ ঢুকতে দিব না। সালা না, বাট সালা আবার করে, সালা ক্লাস ফাঁকি দেয় না, অনলাইনে হইলো করে ফেলা, আর ও যেদিন ফাঁকি দেয় বললে নাই আজকে আমি ক্লাস করবো না স্যার, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আর বাকিগুলা ফিসাবিলিল্লাহ কিছু। এস টুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে, এটা একটু কঠিন, S1 এর থেকে একটু কঠিন। তো কোর্সটা ইন জেনারেল কঠিন, কিন্তু পরীক্ষায় যে এটা আকাশ কুসুম হয়ে যাবে। তোমাকে ক্লাসে কঠিন জিনিস শেখানো হবে, তোমার বুঝতে কষ্ট হবে, তুমি ইভেনচুয়ালি যে পারবা, পরীক্ষায় ওইটাই আসবে, পরীক্ষায় ভ্যারিয়েশন কম। ঠিক আছে, S1 এ যেমন তুমি খাবা চকলেট, পরীক্ষায় দিব কেক বানাইতে, এরকম না, কঠিন কঠিনই থাকে। ঠিক আছে, অনেকটাই যে ইন্টিগ্রেশনের মতো, আমরা কিন্তু ইন্টিগ্রেশন বিশ্রী, ইন্টিগ্রেশন কিন্তু মজা না, মজা লাগে আমি জানি না, ইন্টিগ্রেশন অনেক বিশ্রী, বাট এট দ্য সেম টাইম পরীক্ষা কিন্তু এইটাই আসবে, এই ডিফিকাল্টি, এর থেকে কঠিন ডিফিকাল্টি আর আসবে না। ঠিক আছে, কিন্তু অন্যান্য ইউনিট গুলা, এস এর ইউনিট গুলা স্পেশালি ইজি দিয়ে শুরু হয়, পরীক্ষায় ভ্যারিয়েশন অনেক বেশি, S2 তে ভ্যারিয়েশন কম, ওই দিক থেকে আমি বলবো S2 ভালো। M2 আমি অনেক দিন পড়াই না, M2 পড়াইছে আমি লাস্ট কোভিড এর, সময় 1 2 জন পরীক্ষা দিছিল, আর কোভিড এর আগে পড়াই। আর আমি নিজে M2 নিছিলাম, আমি কিন্তু M2 নিছি, M1 M2 নিছি, আমি কিন্তু S1 S2 নিই। কারণ আমাদের সময় আসলে আমরা জানতাম না, কোনো টিচাররা বলতো না, আমরা শুনছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য M1 M2 লাগে, কি হাবলুর হাবলু, পড়বো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিচে M1 M2, ছাগলের ছাগল, কোনো কাজেই আসে নাই। M1 M2 লাগে যারা সিভিল পড়বে, মেকানিক্যাল যারা পড়বে। আমার আরো S2 যদি নিতাম ভালো হইতো, আমি ইউনিভার্সিটিতে বাঁশ খায়া খায়া S2 শিখছি, লাভ হইছে, শিখতে পারছি আমি। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসলে স্ট্যাটিস্টিক্স শিখা উচিত, খুব খুব কাজে লাগে, খুব অনেক হেল্প হয়। M2 তো আবার সুবিধা আছে, M2 হলো অনেকটা যে S2 মতো, ভ্যারিয়েশন কম, তুমি যা পড়বা
পরীক্ষা অলমোস্ট সেই জিনিসটা আসবে, একটু ভালো ফিজিক্সের কনসেপ্ট থাকতে হবে, একটু ভালো। যেমন তোমার এনার্জি কনভার্সন একটা চ্যাপ্টার আছে, তুমি তো এটা জানো যে কাইনেটিক টু জিপি ট্রানজিশনটা মাঝখানে হিট লস হয়। M2 তো হিট লসের পার্টটা কম, হিট লসের পার্টটা কম। ওই যে অনেকটা আমাদের এই মনের মতো, এই মনে আমরা প্রজেক্টাইল করতাম না, কি ছিল, খালি ভার্টিক্যাল মোশন ছিল, হরাইজন্টাল ছিল না, কোনো এয়ার রেজিস্ট্যান্স ছিল না। M2 একটু রিফাইন্ড ফিজিক্স, বাট ফিজিক্সটা একটু ভালো পারতে হবে। আরেকটা আছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এইটা একটু ডিফিকাল্ট টপিক, এটা মানে কঠিন। আমরা যেমন একবার কলিশন করছি, দুইটা পার্টিকেল একবার কোলাইড করবে, এখানে মাল্টিপল কলিশন হয়, একবার হইলো, একবার হওয়ার পরে আরেকবার কোলাইড করবে নাকি করবে না, কলিশন হওয়ার পর এখানে যে এনার্জি কনভার্সন দিয়ে একটু প্যাচ লাগায়, এই জিনিসটা একটু টাফ, এই একটা পার্ট একটু টাফ। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেন্টার অফ গ্র্যাভিটি বের করা, তোমরা এটা কোন ইউনিটে পড়ো ফিজিক্সে, যে ল্যামিনা একটা 2D সারফেস থাকে, এক্স ওয়াই কোঅর্ডিনেট ইউজ করে জিপি বের মানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হয়, এটা কোন ইউনিটে পড়ায় ফিজিক্সে? নিকো লেভেলসে পড়ায়, এটা এখন আর পড়ায় না। হ্যাঁ হ্যাঁ, ও লেভেলে পড়ি নাই তাহলে, নাকি এটা সিলেবাস আর নাই, আমার মনে নেই, জিজ্ঞেস করতাম, ভুলে গেছি। কিন্তু এটা খুব সহজ, এটা খুব সহজ, এটার এক্সপেরিমেন্টটা তোমরা ও লেভেলসে করছিলা, তোমাদের মনে আছে নন ইউনিফর্ম ল্যামিনার সেন্টার অফ গ্র্যাভিটি কেমনে বের করতে হয়? ওই যে বিভিন্ন লাইনের উপরে একটা পেজ পাতা, এলোমেলো পাতা থাকে না, আইকা 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 বসাইতে হয়, দেখতে হয় কোথায় এটা ব্যালেন্স হয়। এই জিনিসটা ম্যাথমেটিক্যালি করা আছে, লাইন গুলার কোঅর্ডিনেট নিয়ে করা যায়, এটা ইজি। তারপরে তোমার জিপি কে কনভার্সন যেটা, এটা ইজি। তারপরে M1 এ যেমন খালি ভার্টিক্যাল মোশন পড়ছো, M2 তে যে হরাইজন্টাল মোশনটা এসে পড়ছে, ওটাও বাচ্চারা পারে, কষ্ট হয় না। কিন্তু যে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন যেটা, এটা একটু কঠিন, এটাতে একটু প্যারা হয়ে যায়, কষ্ট হয়, এখানে মানুষ মার্ক লুজ হয়, বাকিগুলো ভালো মার্ক পাওয়া যায়। তুমি ফার্দারটা পরীক্ষা দিয়ে দিলে ভালো করতে হয়। এম ফার্দার ম্যাথ পড়ায় বেশ কয়েকজন পড়ায়, নাদিম স্যার পড়ায়, MQ স্যার পড়ায়, সাইম স্যারও মনে হয় পড়ায়। হ্যাঁ হ্যাঁ, তাই, বুঝছি। এটা আসলে কি করতে পারতাম, ইমাম স্যার কিন্তু পড়ায় ভালো, কিন্তু টিচার ভালো, মানে প্লিজ ডোন্ট গেট দ্য রং ইমপ্রেশন, উনি ভালো পড়ায়। উনি তো এখন আর নাই নাকি, স্কুল ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা কি যে একটু টাইটেলস, টাইটেল পাইছি একটু বলবে না? তবে আমি লাস্ট টাইম যখন ট্রেনিং এ গেছিলাম, আমি লাস্টে ট্রেনিং আর যাইনি, ট্রেনিং এ যা হুদাই ফাও পেঁচাল কামাইছে, ছবি তুলে খালি, এই ছবি আবার ছবি দিয়া পোস্ট করে, এর বুয়া একটা ট্রেনিং, ফালতু লাগে আমার কাছে, কোনো কামের জিনিস হয় না, খাওয়াও ভালো দেয় না। অনেস্ট অপিনিয়ন, এটা আমাকে, এটা আমার কথা না, কিন্তু চিফ এক্সামিনারের কথা। ট্রেনিং ট্রেনিং করে লাঞ্চে বসছি, তো তখন এক্সামিনার বসছে, আমি বসছিলাম, আরেকটা যিনি কে বসছিল, একটা জুনিয়র একটা টিচার বসছিল, সায়েন্স স্যার ছিল। সায়েন্স স্যার খুব ভদ্র মানুষ, উনি কোনো উল্টা পাল্টা পাচাল পারে না, উনি ভালো ভালো মতো খাইতেছে। এক্সামিনে একটু পর আমার বলে যে, ডোন্ট ইউ থিঙ্ক দ্য মেনু ইজ ডিক্রিজিং? I say, absolutely right. You know, last time we had 12 items, and this time, can you imagine they gave you this fish? It's not even Hilsha fish. I came here for the Hilsha fish. আমি খুব বুঝে কয় কেউ তা আমার লাইনের লোক, পরে বসে অনেকক্ষণ খাওয়া নিয়ে বিচিং টিচিং করলাম। এই শুরুর দিকে খাওয়া মারাত্মক খাওয়া ছিল, আর যেই কুকিজ দিত কি যে মজা! আর বলতো সবাই একটা করে কুকিজ দেন, ডাইনিং রুমে তাকায় যদি দেখতাম পরিচিত কেউ নাই, দুই তিনটা কুকিজ না, আরামে বইসা কফি খাইতাম আর লেকচার শুনতাম। এনে তো তেমন কিছু আসলে হইতো না। আসলে ট্রেনিং দরকার, ফার্দার ইউনিট গুলোর জন্য আসলে ট্রেনিং দরকার, বিকজ সেখানে আসলে অনেক কোয়েরি আছে, এগুলোর জন্য ট্রেনিং হয় না। তো তখন আমি ট্রেনিং একবার বলছিলাম যে, আমাদের কান্ট্রির যে কালচার বা আমাদের যে হাউ টু পুট ইট অ্যাটমসফিয়ার, আমাদের পক্ষে দুইটা ম্যাথস ইউনিট নিয়ে বাচ্চাদের সিলেবাস ফিনিশ করা পসিবল না। কারণ ওদের দেশে দের আর মেনি স্টুডেন্টস যারা খালি ম্যাথস আর ফার্দার ম্যাথস, অন্য কোনো সাবজেক্ট নেয় না, দরকার হয় না। ও হয়তো ফিউচারে যে ম্যাথস এর উপর একটা ডিপ্লোমা করবে, আন্ডারগ্রেড করবে না, এটা কিন্তু ওদের দেশের কালচার, আমাদের দেশে তো এটা হয় না, সম্ভব না। আমি বলছিলাম যে ফার্দার ম্যাথের অন্তত এফপি 1 2 3 30% টপিক বা 40% টপিক আমরা যদি ভেঙে আমাদের P1 P2 P3 P4 এর সাথে রিইন্টিগ্রেট করে টপিক গুলো ঢুকাই দিই, তাহলে বাচ্চারা একটু বেশি শিখলো, আর P1 P2 বেশি বোয়া করে লাভ নাই তো, উদাই, এটা করলে ভালো হয়। প্লাস
S2 এর কিছু কন্টেন্ট আমাদের S1 এ দিয়ে দেওয়া উচিত। যেমন আমরা অনেক জায়গাতেই ট্রি ডায়াগ্রাম এঁকে কম্বিনেশন বের করি। তোমাদের মনে আছে শখের একটা ম্যাথ ছিল না, আনজা মজা সরাই, বিশ্রী ম্যাথ ছিল না, থাপ্পড় মারতে মন চায়। তারপরে যে ট্রি ডায়াগ্রাম একটা বুঝতে হয়, কয়টা কম্বিনেশন হয়, এটা কিন্তু করার কোনো দরকার নেই। এটা খুব ইজিলি এক লাইনে বাইনোমিয়াল তে করে, যে জুবাইর এখন করতেছে, এটা সিঙ্গেল লাইন প্রবলেম। বাট সিন্স এটা S2 কন্টেন্ট, তোমাকে কিন্তু এটা করানো যাচ্ছে না, তোমাকে লেন্দি ওয়েটা দেখানো লাগতেছে। তো এই জিনিসগুলো যদি অন্তত বাইনোমিয়াল আর পজন যদি আমরা S1 এ ঢুকাই দিতে পারি, সহজ সহজ জিনিস, বাচ্চাদের জন্য সুবিধা হয়। কিন্তু এটা তো নাই, কেমব্রিজে কিন্তু এটা আছে। কেমব্রিজে কিছু জায়গায় দুর্বল হইলেও কেমব্রিজের সিলেবাসটা কিছু কিছু জায়গায় ভালো, আমাদের থেকে ভালো। কিন্তু আমাদের আবার কোয়েশ্চেন বেটার, আমাদের কোয়েশ্চেন খুব কম্প্রিহেন্সিভ, একদম সমুদ্রের মাঝখান থেকে কোয়েশ্চেন নিয়ে আসে, তুমি না পারলে অ্যান্সার করতে পারবে না। কেমব্রিজের কোয়েশ্চেন আবার রিপিটেটিভ, তুমি সেমি গাধা হইলেও সমস্যা নেই, তোমার যদি শিখাই দেওয়া হয় তুমি এটা পারবা। এটা এক্সেলে গাধা হইলে উপায় নাই, তুমি শেষ, খবর আছে। এটা বলছিলাম। এক্সামিনার অ্যাজ ইউজুয়াল তার ফেভারিট অ্যান্সারটা দিছে, আইল টক টু মাই এল্ডার্স। বেটার নিজের বয়স 80, আইল টক টু মাই এল্ডার্স। এটা শুনে একটা সিনিয়র টিচার ছিল, অনেক সিনিয়র, উনি মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল হবে, আগে হয়তো ম্যাথস টিচার ছিল, উনি আসছে আমার কাছে, দেখছো হ্যাঁ হ্যাঁ আইল টক টু মাই এল্ডার্স। আর এল্ডার কি বাচ্চা আছে? আমি কি নানা স্যার নাই, জোরে বললেন না, কারে বাংলা বুঝবো না বহ। ট্রেনিং এ গেলে আসলে মজা হয়, আড্ডা আড্ডা মাড্ডা হয়, লাস্টে কামের জিনিস কম। আর এখন যাই সবাই যাকে ছবি তুলি। ও আচ্ছা, নাম্বার 6 এ, ও টাইম খেয়ে ফেলেছি, আমি নিজেই খেয়ে ফেলেছি। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট কাজ দিই। সেট কিউ করবা না, সেট কিউ আমি ক্লাসে এসে আবার করাবো। তোমরা সবাই ইকুয়েশন সেট সি করবা, ঠিক আছে? এটা আমি হোমওয়ার্ক দিতাম না, তোমাদের অ্যাসাইনমেন্টই করতে বলতাম, বাট সেট সি করলে ইন্টিগ্রেশনের একটা ভালো রিভিশন হবে। সবাই স্যাটারডেতে সেট সি কমপ্লিট করে নিয়ে আসবা, ঠিক আছে? অনেক জায়গাতে আটকায় যাবা, জায়গা ফাঁকা রাখো।